পথ পেরিয়ে আমরা কোথায় পৌঁছতে চাই? সবার একটা মন ঘর আছে, সেই মন ঘরের দূরত্ব অজানা বলেই পথ রহস্যে ঘেরা। কখনো কখনো পৌঁছে গেলেও ঘরের চৌকাঠ পেরোনো হয় না। টেকনাফ থেকে তেঁতুলিয়ার পথে নেমে আমরাও কি ঘর খুঁজছি? কোন ঘরে যাব? জলে জঙ্গলে বালুকা বেলায় ঘর বাঁধার কত ইশারা। প্রকৃতি ডাকবেই, পথ মানেই তো তার সঙ্গে সখ্যতা, রাখি বন্ধন। বাংলাদেশ এই নামটির মতো আদুরে মনঘর আর কোথায় আছে? তাই দক্ষিণ থেকে উত্তর যেদিকেই ছুটি, বাংলার রূপবৃত্তের মায়া ছায়া আমাকে ছাড়ে না। যাত্রা শুরু থেকেই কিন্তু পাখিরা আমাদের সঙ্গী ছিল। সেই শাহপুরী দ্বীপ থেকে শুরু করে আমাদের যে যাত্রা, সেই যাত্রায় নিয়মিত বিরতিতে পাখিদের সঙ্গে আমাদের দেখা হয়েছে। তার পাখিরা যে চোখে জনপথকে দেখে আমরা কতটা সেভাবে দেখতে পেলাম জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, ভালোবাসা, একে অপরকে জড়িয়ে থাকা, একান্নবর্তী হয়ে থাকা, এই প্রবণতা কিন্তু আমাদের এই জনপদের মানুষের মধ্যে কোনো ঘাটতি তৈরি হয়নি। ঘাটতি কিন্তু তারপর একটা বিচ্ছিন্নতার কথা, দ্বন্দ্বের কথা আমরা শুনি, সংবাদ পাই, খবর পাই। তার কারণটা হচ্ছে যে এই যে লোভের বলয়ে যারা আছে তারাই কিন্তু এই জনপদে যারা গোল হয়ে একসঙ্গে থাকতে চায় তাদেরকে এই গোল হয়ে থাকাটা হয়তো তারা সইতে পারে না। সেই জন্যই যে সংবাদগুলো আসে সেটাই যে আসলে মূল সংবাদ আমাদের এই যাত্রায়, আমাদের এই সফরে কিন্তু তা মনে হয়নি। ঠাকুরগাঁয়ের রামরায় দিঘি প্রকৃতির অপূর্ব এক সরাইখানা। আমরা এক প্রবীণের কাছে এসেছি। ঠাকুরগাঁয়ের এই প্রবীণের বয়স কত? তিনি শতবর্ষ পেরিয়েছেন নাকি দ্বিশতবর্ষ? ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী সীমান্তে মন্ডুমালা গ্রামের বাসিন্দারাও এই প্রবীণের সঠিক বয়স বলতে পারেন না। এই সূর্যপুরী আম গাছটা আপনাদের কিভাবে হলো? গাছটি আমাদের বাবার দাদার হাতে লাগানো, বয়স অনুমানিক 220 বছর। গাছটিতে এখনও ফল হয় এবং দেশ বিদেশ থেকে লোক দেখতে আসে। এই যে ফল হয় সূর্যপুরী যে আমটা হয়, সেটার স্বাদ কি একই রকম আছে? একরকমই স্বাদ। আর ফলন ভালো হয়। কিরকম হয়? 70-80 মণ আর কি। 70-80 মণ হয়। শুধু এই সূর্যপুরী আম খাওয়ার জন্য লোকজন আসে নাকি এমনি? না, এমনিতে দেখতে আসে। তারা নেই 5 কেজি, 10 কেজি, 1 কেজি এইভাবে নেই। এগুলি কি কলম করে বিক্রি করছেন নাকি? কলম করে দিছি মানে বাইরে। এই গাছের আগে যে সূর্যপুরীর আমের ফলন এই অঞ্চলে হতো? এর আগেও হতো সূর্যপুরী আম। সূর্যপুরী এই এলাকার নিজস্ব একটা আম। হ্যাঁ। আর কোথাও হয় এই আমটা? এই আম সূর্যপুরী আম আমাদের বালিয়াডাঙ্গি থানায় প্রায় আছে। আচ্ছা, এই অঞ্চল ঠাকুরগাঁওর এই বালিয়াডাঙ্গির অঞ্চল আছে। আর অন্যান্য জায়গায় আছে? অন্য জায়গায় আছে, কম আছে ওইদিকে।
প্রজন্ম থেকে প্রজন্মে দেখা আসার হিসেব কষে এই সূর্যপরী আম গাছটির বয়স 200 হয়েছে বলে তাদের ধারণা। এখনও উদারভাবে ফল দিয়ে যাওয়া প্রবীণ এই বৃক্ষ চারপাশে নিজেকে ছড়িয়ে রেখেছে আয়েশি ঢঙে। পনির বলতে কিশোরগঞ্জের অষ্টগ্রামের কথাই মনে ভাসে, কিন্তু ঠাকুরগাঁওতে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে পনির। সালে এই জেলায় পনির তৈরি শুরু হয়। এখন 20টিরও বেশি কারখানা রয়েছে। আমাদের সর্বপ্রথমে গোয়াল আছে, গোয়াল দুধ নিয়ে আসে, তারপর আমরা ওই চিলারে রাখার প্রয়োজন হলে চিলারে রাখি, না হলে সরাসরি আমরা ভেটে দিই, ক্যালসিয়াম দিই। 15 মিনিট পর ফির আবার রেনিট একটা আছে, রেনিট দিই, দিয়ে ওইটা আধা ঘন্টা আবার রাখলাম। যখন দেখি যে রেনিটটা পরার পর ওইটা একবারে গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেল। হ্যাঁ, ঘন হয়ে গেল। ঘন হওয়ার পর আমাদের ফ্রেম আছে, ফ্রেম দিয়ে আমরা সিসটাকে কেটে নিই। 2.5 ঘন্টা পর আমরা চামচে করে বা গামলায় নিয়ে আমরা রেডি দেখলাম, হ্যাঁ এইভাবে দেখলাম একটু চুনগাম আছে কিনা। যখন দেখলাম যে এটা চুনগাম অলরেডি ঠিক আছে, ডাইসে দিই। হ্যাঁ, ডাইসে দেওয়ার পর আমরা ওজন করি, পাল্লা পাথরে আমরা ওজনটা ঠিক করে নিই, ট্রেতে নিয়ে আমাদের ডাইরেক্ট ফ্রিজে দিই। ফ্রিজে দিয়ে পরের দিন আমরা ওটা লবণ পালিতে সোল্ডিং করি, পরিষ্কার কাপড় দিয়ে মুছে প্যাকেট করি। একটা গোয়াল 100 লিটার দুধ দিল, 100 লিটারে আমাদের 10 কেজি চিজের প্রয়োজন। এখানে প্রোডাকশন কত কেজির হয় পনির প্রতিদিন? প্রতিদিন হচ্ছে আর কি 600-700 লিটার হচ্ছে, আবার হ্যাঁ ডেলিভারি করে পাঠাই দিই আর কি। এখানকার কারখানাগুলোতে তৈরি মোজারেল্লা পনির মূলত রেস্তোরাঁ বা বেকারির পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা বা ফাস্টফুড তৈরিতে ব্যবহার হচ্ছে। এখনও দেশের স্থানীয় বাজারই ভরসা, বিদেশি ক্রেতার খোঁজ চলছে। ঠাকুরগাঁও শহর এবং শহরের বাইরে চলতে আগবাহী ট্রাক্টর বা ট্রাক চোখে পড়েছে। আখের ক্ষেতও দেখেছি। এই জেলায় একটি চিনিকল আছে, জেলার পুরনো ভারী শিল্প ঠাকুরগাঁও সুগার মিল। মিলটি 68 বছরের পুরনো। মিলের অন্দরে ঢুকলে সেখানকার ভারী মেশিনপত্র দেখলে সহজেই কারখানা বার্ধক্য রূপ ধরা পড়ে। কি অবস্থা এখন আমাদের সরকারি মিলগুলিতে চিনি উৎপাদনের? চিনি উৎপাদন তো আসলে শ্বেতাগঞ্জে আমাদের ভালোই ছিল, এখানেও মোটামুটি ভালো, খারাপ না, এবং মিলও ভালোই। এখানকার ঠাকুরগাঁও এটা ভারী শিল্প, একটাই শিল্প এখন বর্তমান। শ্বেতাগঞ্জ তো বন্ধ আপাতত। বলে যে লোকসান, আসলে কি লোকসান? তো আসলে লোকসান সেইভাবে না, লোকসানটা আসলে নিজেদের কাছে। সরকারি প্রতিষ্ঠানগুলো তো এইভাবেই বন্ধ হচ্ছে, কিন্তু পাবলিক হলে তো ঠিকই চলতো। উত্তরবঙ্গের অপর দুই চিনিকল সেতাবগঞ্জ ও পঞ্চগড় চিনিকলে এই মৌসুমে উৎপাদন বন্ধ থাকায় ওই জেলাগুলোতে উৎপাদিত আখও নিয়ে আসা হচ্ছে
ঠাকুরগাঁও চিনিকলে। এই আখগুলো কি শুধু ঠাকুরগাঁও থেকে আসে না ঠাকুরগাঁও বাইরে থেকেও আসে? সেতাবগঞ্জ থেকে আসে, পঞ্চগড় থেকে আসে এবং ঠাকুরগাঁ 3 মিলের আখে মারাই হয়। মানে যেই মিলগুলি বন্ধ হয়ে গেছে ওই মিলের আখগুলো এখানে চলে আসে, এখানে আসে। কি পরিমাণ আখ আসে? সেতাবগঞ্জ সুগার মিল থেকে এবার 1700 একরে আখ আসতেছে, আর পঞ্চগড় থেকে 676 একরে আখ আসতেছে। আচ্ছা, আর ঠাকুরগাঁও 3000 একর। এখন উৎপাদন খরচ কত পড়ছে? 1 কুইন্টালে আমাদের 1 কুইন্টালে আসে 6 কেজি, আর 1 কুইন্টাল কুষার কিনতে হয় আমাদের 600 টাকা। 600 টাকা, 6 কেজি 600 টাকা। 6 কেজি 600 টাকা। তারপরে 100 টাকা করে কেজি, 125 টাকা সরকারি রেটে বিক্রি হয়। 125 টাকা দিয়ে বিক্রি করেন। তো এটাকে লোকসান হচ্ছে, বলে যে সরকারি কলগুলি লোকসান, আসলে কি লোকসান? যদি আখ প্রচুর পরিমাণে থাকে তাহলে লস হবে না আমাদের। এই 2-1 মাস চললে তাহলে লস। তাহলে ওগুলো বন্ধ হয়ে গেল কেন? ওগুলা সেতাবগঞ্জ সুগার মিল বন্ধ হওয়ার কোনো কারণই ছিল না, কারণ সেতাবগঞ্জ সুগার মিলের 3860 একর জমি ছিল। পাবলিক যদি 1 একরও কুষার না করে তাও ওই মিল 2 মাস চলতো, কারণ ওই মিলের মারাই ক্ষমতা ছিল 12,500 মেট্রিক টন। আর এটার কি অবস্থা ঠাকুরগাঁও? ঠাকুরগাঁও অবস্থাতে এটা চলতেছে। এখন যদি 2 মিলের কুষার এখানে আসে তাহলে তো 3 মাস 75 থেকে 80 দিন এইবার মারাই হবে, আগামীতে 3 মাস কাজ চলবে। স্থানীয় কৃষকদের সঙ্গে এলাকার কৃষি নিয়ে বিস্তর কথা হলো, ফসলের বহুমাত্রিকতা নিয়ে কথা হয়েছে, নতুন কৃষি পণ্য নিয়ে তাদের আগ্রহ আছে। প্রসঙ্গক্রমে পাটের কথা এলো। জানা গেল পাটের সম্ভাবনা আছে, কিন্তু পাট জাগ দেয়া বা পচানোর মতো পানির উৎস কমে যাচ্ছে জেলায়। নদীতে পানি কমে যাওয়া, জলাধার হারিয়ে যাওয়ায় পাট জাগ দেয়া নিয়ে কৃষকরা মুশকিলে পড়ছেন, ফলে ধীরে ধীরে কমছে উৎপাদন। ঠাকুরগাঁয়ে একটি বেসরকারি পাটকল চালু আছে। তাদের গুণগত মানের পাটের জন্য অন্য জেলার উৎপাদিত পাটের উপর ভরসা করতে হচ্ছে। আপনি এই জায়গায় কতদিন যাবত কাজ করেন? আমি 5 বছর থেকে কাজ করি। কি কাজ দিয়ে শুরু করেছিলেন? আমি বেসিং দিয়ে শুরু করছিলাম, তারপর এখন কপ চালাই, মেট্রোল চালাই, নলি বানাই, আর এখানে মেট্রোলে হচ্ছে রোল বানাই। আচ্ছা, কয়জন মহিলা এখানে আপনারা কাজ করেন? আমাদের সর্বমোট আছে মনে হয় 8 জন। আমাদের এই ঠাকুরগাঁতে আপনার 4টি কল আছে এবং পঞ্চগড় ডিস্ট্রিক্টে 2টি আছে। চালু আছে কি সবগুলো? না, মোটামুটি আপনার এখানে অনেকগুলোই বন্ধ আছে। আমাদের ঠাকুরগাঁতে 2টি চলমান রয়েছে আর 2টি বন্ধ আছে। বন্ধ কেন? পাটের দামটা প্রচুর বেশি থাকার কারণে, আপনার কস্টিংয়ের সাথে মেলাতে না পারার কারণে এই কারণে অফ রেখেছে। চাহিদা কত? আমাদের দৈনিক 12 মেট্রিক টন পাটের চাহিদা। হ্যাঁ, সেই তুলনায় আসলে পাট যে বাজারে যে পাটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে প্রচুর দাম। আসলে আমরা বিক্রির সাথে এর কস্টিংটা মেলাতে পারছি না। জাস্ট আমরা আমাদের ওয়ার্কার ধরে রাখার জন্য এবং প্রতিষ্ঠানে টিকে রাখার জন্য আমরা এখন চলমান রেখেছি। আপনাদের এখানে কোন এলাকার পাট আসে? আমাদের এখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকেই পাট আসে। বেশিরভাগ আমাদের লোকাল অঞ্চলেরই আমরা পাটটা কিনি। এর বাইরেও জামালপুর, যশোর বেল্ট থেকেও পাট আসে আমাদের। পাট যে জাগ দিতে হয়, পর্যাপ্ত পানি না থাকার কারণে কৃষক দিন দিন উৎসাহটা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে যে জাগ যে দিতে পারে না, এই কারণে কি পাটের যে গুণগত মানটা কমে? অবশ্যই পাট সঠিক সময়ে এবং সঠিকভাবে জাগ না দেওয়ার কারণে আপনার পাটের আপনার যে সেটা থাকে আপনার কোয়ালিটি, এই কোয়ালিটি আমরা পাই না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।
অবশেষে তার কাছে পৌঁছলাম। টেকনাফ থেকে রওনা হয়ে এদিক ওদিক পথ চলে তেঁতুলিয়ার কাছে পৌঁছতে ৭,০০০ কিলোমিটার পাড়ি দেওয়া হলো। হেমন্তের ভোর, গোধূলি, পূর্ণিমা রাত, কুয়াশার সকাল, দুপুর ডিঙ্গিয়েই মাঘের শেষ লগ্নে মহানন্দার কাছে পৌঁছানো। পূর্বাভাসে যতটা হিম আঁকড়ে ধরবে বলে ভয় দেখানো হয়েছিল, মাঘ ততটা নির্দয় হয়নি। কুয়াশার প্রলেপটাও শিফন শাড়ির মতো। সূর্যের আলসেমি কাটার আগেই মহানন্দায় পাথর বালি তুলতে নেমে পড়েন শ্রমিকেরা। আমি কাজ করি 9 বছর যাবত। 9 বছর। প্রতিদিন কয় সেফটি মাল তোলেন? প্রতিদিন 8 সেফটি 10 সেফটি এরকম তোলা হয়। সেফটি হিসেবে টাকা পান? জি। আচ্ছা আচ্ছা, এই এক সেফটিতে কত পাথর? সেফটিতে হচ্ছে আপনার 50 টাকা, 48 টাকা এরকম, যেদিন যেরকম হয়। দর কি এক এক দিন এক এক রকম? জি। আজকের দর কত? আজকে এখন তুলি নাই পাথর, পাথর তুলবো। যদি পাথর বড় হয় তাহলে হয়তো 50 টাকা দিতে পারে, ছোট হলে কম দিবে। আপনি কতদিন যাবত তুলেন? আমি প্রায় 40 বছর। 40 বছর। এই 40 বছরে মহানন্দা মানে মহানন্দা নদীটা হ্যাঁ কতটুকু পরিবর্তন হয়েছে? পরিবর্তন মানুষ 40 বছর পাথর তুলতেছে। হ্যাঁ 40 বছর এখানে কলকারখানা নাই। হ্যাঁ, পাথরের উপর নির্ভর। আচ্ছা, পাথর তুলে জীবন বাঁচায়। আর নদী কি আগের মতোই আছে না নদীর কি পরিবর্তন দেখলেন? নদী এখন আগের চেয়ে অনেক নিচা হয়ে গেছে। পাথর নাই তো এখন, আর আগের মতো পাথর নাই, আর তখন বালু বিক্রি করি। মহানন্দার পানি এখন বন্ধ। আষাঢ় মাসে যখন আসে তখন ভর্তি হয়ে যায়। পাথর হচ্ছে না? হ্যাঁ, পাথর উঠতেছে না? পাথর কই? ওটা বালু না, এটা পাথর। ওইটা পাথর 5 পিস। তো এইটা কত করে সেফটি বিক্রি হয়? আমরা উঠাই 15 টাকা, 14 টাকা। 15 টাকা 14 টাকা করে। আসসালাম, ভালো আছেন? এটা পাথর না বালু? পাথর আনলেন না বালু আনলেন? পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা উপজেলা তেঁতুলিয়ার উপর দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। ভারতে উৎপত্তি নদীটি। এরপর প্রচুর নুড়ি পাথর আর সিলিকা বালু বয়ে নিয়ে বাংলাদেশে ঢুকেছে মহানন্দা। এই নদী থেকে পাথর ও বালু তুলে জীবিকা নির্বাহ করেন প্রায় 30,000 মানুষ। আচ্ছা, আপনারা কি একা কাজ করেন না আবার নাকি দলে আছেন? দলে কতজনের দল? আমরা 4 জন। 4 জনের দল, ছোট দল। কোন গ্রাম আপনার? আমি গ্রাম কাউরগঞ্জ বলে। কাউরগঞ্জ এই পঞ্চগড়ের মধ্যেই? জি, তেঁতুলিয়ার মধ্যে। ওই তেঁতুলিয়ার মধ্যেই পড়েছে। কতদিন যাবত আপনারা এই কাজ করেন আপনি? আমি আসতেছি প্রায় মাসখানেক। ওই এর আগে কি কাজ করতেন? করতোয়া। হ্যাঁ, ওখানে কি করতেন? ওখানে এই পাথর তুলতাম। ও, করতোয়া থেকে মহানন্দা চলে আসছেন। তা মহানন্দার করতোয়ার মধ্যে তফাৎ কি? তফাৎ তো কাজ তো এরকমই।
কোন জায়গায় পাথর বেশি, করতোয়ায় না মহানন্দায়? যখন করতোয়ায় একটু বেশি, এখন করতোয়ায় পাথর একটু বেশি। ইয়া দুই ধারে ইয়া করতেছে তো। এই পাথর কি আপনি কিনেছেন? কবে কিনলেন? কয়দিনে কিনি। এই পাথরটা আপনি কিভাবে কিনলেন, কিভাবে বিক্রি করেন বলেন তো? এখান থেকে কিনি, এখান থেকে ট্রলি নিয়ে যাই। হ্যাঁ, ট্রলিতে নিয়ে যাই, ওইটা ভাঙা মেশিনে ভাঙাই। আচ্ছা, ভাঙায় তখন জিনিসটা ভাগ করি। পি এক জায়গায়, হাফ ইঞ্চি এক জায়গায়, চকোলেট এক জায়গায়, বলটার এক জায়গায়। কোনটা কীরকম দাম পড়ে? চকোলেটের দাম আছে 80 টাকা, হ্যাঁ, বলটারের দাম আছে 90 টাকা, হাফ ইঞ্চির দাম 45 টাকা, পির দাম আছে 30 টাকা। আর আপনি তো কিনেন তো একবারে কিনে ফেলেন সব? হ্যাঁ, একবারে তো এখানে অ্যামালগেট কিনি। ইয়ে কত করে কিনেন? এটা 50 টাকা কিনি এখানে। 50 টাকা কিনেন। বর্ষায় মহানন্দা বয়ে আনে ছোট বড় পাথর। মৌসুম শেষে নদীর পানি কমে গেলে শ্রমিকেরা দল বেঁধে নেমে পড়েন পাথর তুলতে। প্রতিদিন এখান থেকে প্রায় 200 ট্রাক পাথর দেশের বিভিন্ন জেলায় যায়। এর মূল্য 2 কোটি টাকার উপরে। পাশাপাশি অন্তত 1.5 শতাধিক পাথরের ট্রাক বাংলা বন্দর স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পঞ্চগড় থেকে প্রতিদিন প্রায় 200 থেকে 250 ট্রাক বালু ও পাথর দেশের বিভিন্ন জেলায় যায়। পাথর তোলার শ্রমিক এবং পাথর কেনার মহাজনরা বলছেন, মহানন্দা আর আগের মতো পাথর বহন করে আনছে না, কমছে পাথর। কি পরিমাণ পাথর কিনেন প্রতিদিন? এখন কম, পানি কম তো মহানন্দা পাথর উত্তোলন হয় কম এখন। আচ্ছা, এখন প্রতিদিন 110-20 এরকম। 110-20 সেফটি কিনেন। আর অন্য সময়? অন্য সময় বেশি ছিল, বর্ষার সময় বেশি হয় আপনার 1000 সেফটি, 1200 সেফটি এরকম। আসে কত, রিটার্ন কত আসে? ওটা বলা যাবে না, আমাদের সংসার চলে এইটুকু হইলো কথা। খাই দেয়, কিস্তি মিস্তি দিই, সারা বছর লোন টোন করি। আপনারা কি একটা দল? দল, হ্যাঁ, কতজন এখানে কাজ করেন? 5 বছর থেকে। হ্যাঁ, এই দল কতজনের? 8 জন। 8 জন। তা কিভাবে কাজ করেন এখানে? চুক্তি। কেমন চুক্তি? ট্রলি চুক্তি। ভাঙে দেবো, 450 টাকা আমি পাবো। 450 টাকা পাবেন। প্রতিদিন কত ট্রলি করেন? 8 ট্রলি 9 ট্রলি। 8 ট্রলি 9 ট্রলি করেন। এই মহিলারাও কি এই কাজই করে? এই কাজে মানে শুরু থেকেই? শুরু থেকে। তারা কি অন্য কাজ করে? মানে এই কাজ কি সারা বছর থাকে? এই প্রকার সারা বছর। পাথর ভাঙা কাজ সারা বছর থাকে? সারা বছর। করে কি সবাইকে সমানভাবে দেন না? সমান ভাগ। মহিলারা কম, পুরুষরা বেশি? না, সমান ভাগ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সীমান্ত ঘেঁষা শহর তেঁতুলিয়া। কোথাও কোথাও একদম প্রতিবেশী দেশের গা ঘেঁষে চলতে হয়। এই চলার সময় পথের 2 ধারে 4 বাগান। কোথাও 2 চোখেও কুলিয়ে ওঠা যায় না, চা বাগান যেন দিগন্ত ছাড়িয়ে গেছে।
প্রতিবেশী দেশের চা বাগান একদিকে, অন্যদিকে বাংলাদেশের। বাংলাদেশ প্রান্তে যে শুধু অবারিত চা বাগানই আছে তা নয়, বাড়ির উঠোন বা লাগোয়া ফসলের মাঠেও চায়ের ছোট বাগান চোখে পড়ে। কত বছর যাবত এই বাগান করেন আপনারা? 5 বছর ধরে। 5 বছর। তা আগে কি ছিল এখানে? আগে আমরা আলু আবাদ করতাম, ধান আবাদ করতাম, শাকসবজি করতাম। হ্যাঁ, সবই আবাদ করতাম। আচ্ছা, তা চা বাগান শুরু করলেন কেন? চা বাগান করলাম, মানুষে বলে যে এগুলা বেশি লাভ, তার জন্য করলাম। এখন কি লাভ পাচ্ছেন? এখন কম, দাম কম এখন। আরো যদি আমার হয় 500 কেজি, দিকে আরো 200 কেজি নিয়ে যায়। কত টাকা লাগছে এটা করতে? এটা করতে 1 একর জমিন করতে ধরেন যে 2 লাখ টাকা খরচ হচ্ছে। 2 লাখ টাকা? কয় একর করছেন? 1 একর। 2 লাখ টাকা লাগছে। চা চাষে দেশের তৃতীয় অঞ্চল এই পঞ্চগড়। টব ও পতিত জমিতে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া চায়ের চাষ পঞ্চগড় পেরিয়ে ঠাকুরগাঁও, নীলফামারী জেলাতেও বিস্তৃত হয়। অন্য ফসলের বদলে স্থানীয় কৃষকরা চা চাষে আগ্রহী হয়ে ওঠেন, কিন্তু এখন অনেক ক্ষুদ্র চাষি চা চাষে আগ্রহ হারিয়ে পুরনো ফসল বা কৃষিতে ফিরে যাচ্ছেন। কয় বছর চা বাগান ছিল আপনার? আমার চা বাগান ছিল 14 বছর রাখছিলাম আর কি। আচ্ছা, তারপর লস খাইতে খাইতে পরে কি করবো, এক পর্যায়ে পরে ভাঙিয়ে ফেলাইছি। তা চা বাগান করেছিলেন কেন? করছিলাম তো লাভের জন্য। তখন তো দাম ছিল বেশি, 30 টাকা, 35 টাকা, 40 টাকা পর্যন্ত কেজি ছিল। মানে ওই লাভের জন্য করছিলাম। মোটামুটি কয়েক বছর লাভ পাইছি। তারপর খালি লস, মানে ফ্যাক্টরি নিলে অর্ধেক ওরা পার্সেন্টেজ কাটা নেয়। তারপর যেগুলো থাকে ওগুলো টাকা ঠিকমতো দেয় না, এটা গেল। তারপর সার কীটনাশকের দাম বেশি, আমাদের ওই পরে আর পোষায় না। কত কেজি ছিল, পরে কত কেজি হলো? লাস্টে মানে আমি 35 টাকা পর্যন্ত বিক্রি করছি, মানে যখন আমি চা বাগানটা করলাম। তারপরে কমতে কমতে পরে 10 টাকা কেজি। 10 টাকা কেজি হয়ে গেল। তারপর চা বাগানের বদলে এখন আবার কি করলেন? এখন এই সুপারির চারা করছি, এইটাও তো বিক্রি করতে পারতাছি না, এটারও দাম কম। আপনার মতো কি আরো অনেকে চা বাগান? অনেকেই ভাঙছে, ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, অনেকে ছেড়ে দিতেছে। সীমান্ত ঘেঁষে পথ চলতে এক গ্রামে নেমে পড়ি। ওপারে কাঁটাতার পেরিয়ে প্রতিবেশীদের যাপন চোখে পড়ে। কাঁটাতারের এপারে এসে অনিকেত প্রান্তরে ফসলের মাঠে কাজ করছেন ওপারের মানুষেরা, যাদের অনেকে দশক 2 আগে এপারেই ছিল। ওয়ালাইকুম সালাম। আপনি এই গ্রামে কতদিন আপনার? আমার 50 বছর। 50 বছর। এই 50 বছর যাবত এই গ্রামটা কেমন ছিল? আপনারা যখন আসতেন তখন কি ছিল? কিছু ছিল না, মানে পাতলা পাতলা লোক ছিল। এখন গ্রাম বোঝাই হয়ে গেছে। তা 50 বছর আগে আসলে তো আপনি তখন কি স্বাধীনতার পরে আসছেন? স্বাধীনতার আগেই আসছিলাম। আচ্ছা, তারপরে এখানে বসবাস। আব্বা ছিল, আব্বা মারা গেছে। তা যখন স্বাধীনতার আগে যখন আসলেন তখন এই যে এটা ভারত, তা ভারতের সাথে এই গ্রামের সম্পর্ক কি ছিল? আসা যাওয়া ছিল, ওরা আসে আমাদের বাড়ি, আমরা যাই ওদের বাড়ি, এই আত্মীয় স্বজনের মতন বসবাস করছি। আচ্ছা, তারপর ওরা ওই তারগাড়া হয়েছে, তারগাড়া হওয়ার পরে তারা ভিতরে চলে গেছে, আলাদা হয়ে গেছে। এখন আর আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই? না, যোগাযোগ নেই। আমাদের বিয়ের শাদী হইলে ওরা আসতো, ওদের বিয়ের শাদী হইলে আমরা যাইতাম। দাওয়াত পানি হয়েছে একসাথে আর কি। এখন ওইটা আর নেই। এই গ্রামে কতজন থাকেন, কতটা পরিবার আছে? অনেক পরিবার তো আছে, অন্তত 50-60টা পরিবার আছে। আচ্ছা, এই গ্রামে কি স্কুল আছে আলাদা নাকি? না, এই গ্রামে স্কুল নাই কোনো।
কাঁটাতারের বেড়া ওঠার আগে এক উঠোনে ছিল যৌথ পরিবার বা শরিকদের বাস। সর্দারপাড়া নামের এই গ্রামটি 2 খণ্ড হয়ে গেছে, পরিবারও অখণ্ড থাকেনি। গ্রাম সরে গেল 2 দিকে। প্রিয়জন, প্রিয় মুখেরা এখন সীমানার ওপারে মানুষ। আপনাদের বংশধররা বা আপনারা এই গ্রামে কবে থেকে বসবাস শুরু করলেন? এটা ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমি দেখিনি, আমার বয়স 71-72 বয়স। ব্রিটিশ তো আপনার যাওয়ার হলো আপনার 1788 সাল হইল ব্রিটিশ যাওয়ার হলো না। ব্রিটিশের পরে পরে আমি জন্ম হয়েছি আর কি। ব্রিটিশের পরে তার পাকিস্তানটা দেখছি আর কি। পাকিস্তান দেখছেন? হ্যাঁ। তারপর এই গ্রামটা কীরকম ছিল? এইটা আমাদের গ্রাম ছিল, মানে সর্দারপাড়া ওইদিকে ইন্ডিয়া, এইদিকে পাকিস্তান। মানে এটা এই পাশে এদিক দিয়ে রাস্তা ছিল আর কি। এই রাস্তা দিয়ে শিলিগুড়ি মাটি ঘাটা যাইতো, এটা রাস্তা। আর আপনাদের বাড়ি কোনটা ছিল? আমার বাড়িটা এটি আপনার বাড়ি ছিল? এটা আমার বাড়ি। আচ্ছা। আগে আমার চাষতো ভাইগুলোর বাড়ি। ভরাটটা গ্রাম ছিল, ওই নারিকেল গাছ দেখা যায় না, ওই নারিকেল গাছটা গ্রাম ছিল একটা। মানে মসজিদ ছিল, ওই ওদিকার লোকরা এখানে আসে মসজিদ পড়ে। তো কতগুলি পরিবার ছিল তখন ইন্ডিয়ায়? এই যে এই গ্রামে সর্দারপাড়ায়? সর্দারপাড়া ছিল, আর আমার সর্দারপাড়া প্রায় 40 ঘরের মতো লোক ছিল। না, শুধু পাকিস্তানে ছিল 40 বাড়ি? হ্যাঁ। তারপরে বাংলাদেশ হইল। আচ্ছা, চলুন কুয়াটা দেখি যে। স্বজনদের দেখতে চাইছো সেই কৈশোর, তারুণ্য বা যৌথতার দিনগুলোর মতোই। জমির ভাগ হলে মনও কি ভাগ হয়ে যায়? সেখানে উঠে তার কাটার দেয়াল। সর্দারপাড়া গ্রামের মানুষের স্বজন হারানো চোখ ও হৃদস্পন্দন বলছে, দেয়াল তোলা যায় মাটির জমিনে, মন জমিনে নয়। আপনি যখন ছোট ছিলেন তখন তো আর তার কাটা বেড়া হয় নাই? ছিল, বেড়া ছিল। তো তাহলে এই যে ওই পারে যারা আছে তাদের সাথে এই পাশে ছিল ওরা, হ্যাঁ সে বাড়ি ছিল। তারপর চলে গেছে ও পাশে। ছোট থেকে যখন সবাই একসাথে খেলাধুলা করছি, এখন ওরা চলে গেছে ও পাশে, আমরা এই পাশে আছি। তা আপনার যে ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করেছেন সেই বান্ধবীরা এখন আর দেখা হয় না? না, দেখা হয় না। তা মাঝে সাঝে যে এদিকে আসে ওই কাঠ জড়াইতে, তখন দেখা হয়েছিল, এখন আর হয় না। খড়ি টোকাতে যখন আসতো তখন দেখা হয়তো, এখন আর হয় না? না। অনেকদিন দূরে বিয়ে হয়ে গেছে। ও বিয়ে ওরা দূরে চলে গেছে। আর কাঁটাতারে বেড়ার জন্য ওরা এই পারে আসে না? না। কজন বান্ধবী এই পারে চলে গেছে আপনার? অনেকগুলা ছিল, যে বেশ কয়েকজন আসছিল। আচ্ছা, একসাথে স্কুলে যেতেন? বোনের মতন আর কি, খেলাধুলা করছি বোনের মতন। বোনের মতন, ভাই বোনের মতো মিশছেন? হ্যাঁ। তারপর ওরা চলে গেল, তখন আপনার খারাপ লাগে না? কিরকম লেগেছে? খারাপ লাগবে না? আবার খারাপ লাগছিল। আচ্ছা। খারাপ লাগলো তো কোনো করার নাই, ওরা তো ওইদিকে যাবেই। যেহেতু তার কাটা বেড়া উঠেছে। আর যখন ওই যে খড়ি উঠাতে আসতো তখন দেখা হলে কি করতেন? আলাপ করতাম। বড় আব্বা তারাও ওই পারে চলে গেছে? সবাই চলে গেছে আর কি, চাষতো আর কি। ও, তারাও চলে গেছে, আর দেখা হয় না? মাঝে মধ্যে যে এদিকে আসে, মাছ পুকুরে মাছ মারতে আসে, তখন দেখা হয়। শুধু বান্ধবীদের আর ফিরে পান নাই? আচ্ছা। ওই পারের যে তারকাটার ওই পার্কেও সর্দারপাড়াই বলে? এখনও যায় ওদিকে সর্দারপাড়ায় বলে। ওইদিকেও সর্দারপাড়া? তারকাটা যখন ছিল না তখন মনে হয় বাংলাদেশের মানুষ ওদের বাড়িতে মনে হয় দাওয়াত পানি অনুষ্ঠান হলেও মনে হয় ওদের বাড়িতে যায়, খায় আর কি। আপনার কারা কারা গেল ওই পারে? আমার চাচা আসছিল, মনে হয় বাবার আর চাচতো ভাইগুলো আসছিল, তার ওই পার চলে গেল? চলে গেল।
সমুদ্রের জল নিয়ে এলাম মহানন্দার কাছে। জলেদের আলিঙ্গন আমাকে মুগ্ধ করেছে। দুই জলেরই ইস্তেহার, বাংলাদেশ তুমি হও সাম্যের, বাংলাদেশ তুমি হও বৈষম্যমুক্ত। বাংলাদেশ তোমার ভূমিকন্যা এবং ভূমিপুত্ররা তোমাকে ভালোবাসে নুনের মতো।